আসসালামু আলাইকুম বন্ধুরা। 14ই নভেম্বর তারেক রহমান ছাত্র আন্দোলনে আহতদের জন্য ৫ লক্ষ টাকা দান করে। তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন এবং এই রোগীদের জন্য উনি তাৎক্ষণিকভাবে আমাদের কাছে ৫ লক্ষ টাকা প্রেরণ করেছেন। এইসব শুনে অনেকেই বলবে, বাহ, কত মহৎ হৃদয়ের মানুষ, আমাদের আদর্শ নেতা। কিন্তু বাংলা ট্রিবিউনের এই আর্টিকেলটা দেখেন। কারওয়ান বাজার থেকে আগে আওয়ামী লীগের লোকমান চাঁদা নিত, এখন বিএনপির নীরব চাঁদা নেয়। আর এই চাঁদার পরিমাণ ১-২ টাকা না, ৫০ কোটি টাকা প্রতিদিন। আর আজব ব্যাপার তো এই যে কয়েকদিন আগে বিএনপি নেতা রিজভী কারওয়ান বাজারে গিয়ে সেখানকার চাঁদাবাজির ব্যাপারে লম্বা চওড়া ভাষণ দেন, কিন্তু নিজের দলের কুত্তাগুলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় তাদের খুঁজে পাওয়া যায় না। আর ব্যবস্থা নিবেই বা কিভাবে? নিলে তো নিজের দলই কমজোর হয়ে পড়বে। আর নিজের দলের কর্মীদের প্রতি এমনই ভালোবাসা ছিল আওয়ামী লীগের, তারাও বিএনপির মতো নিজের দলের নেতাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিত না। তা তারা যাই করুক না কেন, কারোর কাছ থেকে চাঁদাবাজি বা কারোর মার্ডার, একদিক দিয়ে তারাই বলে এই সরকার আমাদের সরকার, আবার তারাই সরকারকে দ্রুত ইলেকশনের জন্য চাপ দেয়। কিন্তু বন্ধুরা, একটা জিনিস প্রচুর খারাপ লাগে, মানুষ সবকিছু দেখেও নিজের চোখে কালো কাপড় পরে থাকে। আজকের ভিডিওটা না লাইক করা লাগবে আর না শেয়ার, শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন আর একটু বুঝার চেষ্টা করেন তাদের আসল লক্ষ্য কি। বাবার আগে যদি ছেলে হাঁটে তাহলে কিন্তু কি পায় কর্মী এখানে থাকার মতো এত টাকা সে কোথায় পায়? ক্ষমতাশীলদের সম্পদ আর আয়ের উৎসের ব্যাপারে প্রশ্ন করাটা একটা বোকামি। দ্রুত নির্বাচন দ্রুত কর, কেন বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য সাল ২০১৪ কথা, ঝিনাইদহের এক গ্রামে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাত আর মাংস রান্না হচ্ছিল। তখন সেখানে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আসে আর ভাতের পাতিলা ফেলে দেয়। তখন থেকেই বিএনপির একজন সাধারণ কর্মী নিজামুদ্দিন শপথ নেয় যে সে বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত মুখে দিবে না। আর এখন ২০২৪ সাল পর্যন্ত সে এক দানা ভাতও খায়নি। আর এইরকম ঘটনা কোনো নতুন না, আপনি প্রায় এরকম পাগলামির ঘটনা শুনে থাকবেন। কিন্তু কি পায় কর্মীরা তাদের নেতাদের প্রতি এমন ভালোবাসা দেখিয়ে? সোজা সাপটা উত্তর, কিচ্ছু না। আওয়ামী লীগ প্রায়ই একটা কথা বলতো, কর্মী মরে পল্টনে, নেতা থাকে লন্ডনে। আর এইটা একটা ১০০% খাঁটি কথা। কারণ একবার ভেবে দেখেন তো, তারেক রহমান প্রায় ১৬ বছর ধরে লন্ডনে আছে, সেখানে থাকার মতো এত টাকা সে কোথায় পায়? বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন যে তারেক রহমান রাজনীতি করে আর ব্যবসা করে, কিন্তু কেমন ব্যবসা আর কোম্পানির নাম কি তা কোনো কিছুই জানায় না। তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন মানে আর্থিক অবস্থা সম্পর্কে কোনো কিছু ক্লিয়ার না। তার অনেক বেশি শিক্ষাগত যোগ্যতাও নেই, তবুও বিয়ে করেছেন উচ্চ শিক্ষিত ডক্টর জোবায়দা রহমানকে। এই জোবায়দা বাংলাদেশের একজন সম্ভ্রান্ত আর ধনী পরিবারের মেয়ে। ২০০৭ সালে তার পরিবারের ১৭৭০ গ্রাম স্বর্ণ বাজেয়াপ্ত করা হয়, যা ৩ মাস আগে তাদের ফেরত দেওয়ার নির্দেশ দেয় আদালত, যার বর্তমান মূল্য প্রায় ১.৫ কোটি টাকা। আর এখান থেকে আন্দাজ করা যায় যে তার পরিবার কতটা ধনী। অন্যদিকে তারেক রহমানের তো এতটা ধনী হওয়ার কথা না। বিএনপি প্রতিষ্ঠা করেছিল জিয়াউর রহমান ১৯৯১ সালে। তার মৃত্যুর পর দেখা যায় যে তার পরিবারের কাছে তেমন কোনো সঞ্চয়ই ছিল না। তোমার মনে আছে কোকো এরকম কোনো? আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে। তোর আব্বার প্যান্ট ছোট করে বানিয়ে দিই। আর এতে মানুষ বুঝে যায় যে জিয়া মানুষটা সৎ ছিল, এতে কোনো সন্দেহ নেই। তাই তার মৃত্যুর এত বছর পর তার শত্রুরাও তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ করার সাহস পায়নি। কিন্তু তার স্ত্রী আর ছেলে হঠাৎ করে এত ধনী কিভাবে হলো? খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা না থাকলেও তার টাকার কোনো অভাব নেই। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি ৩ বার ক্ষমতা এসেছিল। আর ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি কি কি কুকর্ম করেছে তা জানার জন্য আমাদের এই ভিডিওটা দেখতে পারেন। এখন তাদের সম্পদ আর আয়ের উৎসের ব্যাপারে আমার বেশি প্রশ্ন করাটা পাপ হয়ে যাবে, তাই আমি করব না। কারণ বাংলাদেশে ক্ষমতাশীলদের সম্পদ আর আয়ের উৎসের ব্যাপারে প্রশ্ন করাটা একটা বোকামি। বাংলাদেশকে আজকে শেখ পরিবারের আওয়ামী লীগ শাসন করবে, তো কালকে জিয়া পরিবারের বিএনপি। এখন একটু বিএনপির দিকে আসা যাক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর একজন নীতি নির্ধারক মির্জা আব্বাস, তার এই বক্তব্যটা শুনেন। সরকারের আশেপাশে সরকারের সঙ্গে আমরা ওদেরকে শুধু একটু বলতে চাই, বাবা তুমি যাই করতেছো একটা কথা মনে রাখো, বাবার আগে যদি ছেলে হাঁটে তাহলে কিন্তু ওই দেশ এবং ওই জাতি কিন্তু শেষ। তার মতে তরুণরা দেশ চালাতে পারবে না, একমাত্র তাদের মতো বয়স্ক লোকেরাই পারবে দেশকে এগিয়ে নিয়ে যেতে। আর যদি তরুণরা দেশ চালায় তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। কেমন ভিত্তিহীন কথা! একবার ভেবে দেখেন, দলের নীতি নির্ধারকদের চিন্তা ভাবনা এমন হলে এইরকম দল যদি দেশ চালায় তাহলে দেশের কি অবস্থা করবে? এছাড়াও তারা আওয়ামী লীগকে ব্যান করার পক্ষে না, ছাত্রলীগকে ব্যান করার পক্ষে না, রাষ্ট্রপতি চুপ্পুকে পদ থেকে সরানোর পক্ষে না, এমনকি সংবিধানকে নতুন করে লেখার পক্ষেও তারা না। তাদের মাথায় শুধু একটাই কথা, নির্বাচন, নির্বাচন আর নির্বাচন। ক্ষমতায় আসার জন্য তারা আর অপেক্ষা করতে পারছে না। দলের নেতাকর্মীরা খারাপ কাজ করলেও তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না, নিলেও তা শুধু লোক দেখানোর জন্য।
21শে আগস্ট শামা ওয়াজেদ আর শহীদুল ইসলামের পদ স্থগিত করা হয় পদ নিয়ে সংঘাত ও বিশৃঙ্খলা করার জন্য। কিন্তু 10 নভেম্বর আবার তাদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার করে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়। এখানে লক্ষণীয় যে তারা সংঘাতের পাশাপাশি নিজেরই দলের সদস্য কবির আহমেদ ভুইয়াকে খুন করেছে, আর এত তাড়াতাড়ি সবকিছু রফা দফাও হয়ে গিয়েছে। দেশকে হাসিনা মুক্ত করার ক্রেডিট নিতেও বিএনপি পিছিয়ে নেই। তাদের বিভিন্ন নেতার মুখে শুনে থাকবেন যে দেশ তারা মুক্ত করেছে। কয়েকদিন আগে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলা হয়, তা নিয়েও বিএনপির আপত্তি আছে। সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে, কিন্তু সময় তো সবসময় একরকম যায় না। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ছাত্রলীগকে নিষিদ্ধ করার ব্যাপারে কি বলে একবার শুনেন। ছাত্রলীগ ব্যান করছে, একদম শেষ। আমরা আপত্তি করছি না, এখন খুশি করছে। তাহলে যদি বিএনপি ব্যান করে তখন আমরা কি করবো? আজকে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে তো কালকে বিএনপিকে করবে। তার এই বক্তব্যে একটা জিনিস তো ক্লিয়ার, যে ভবিষ্যতে বিএনপি ও আওয়ামী লীগের চেয়ে কম কোনো কিছু করবে না। তারা যদি এতটাই ভালো হয়ে থাকে তাহলে তাদের মধ্যে নিষিদ্ধ হওয়ার ভয় থাকবে কেন? রুমিন ফারহানা, যাকে আওয়ামী লীগের সময় মানুষ অনেক ভালো মনে করত, কিন্তু ক্ষমতায় আসার সাথে সাথে তার আসল রূপ মানুষের সামনে আসতে শুরু করেছে। রিসেন্টলি তার বলা দুই একটা কথা শুনেন। তবে সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে তাহলে আমাদের কিছু করার নাই। একটা গণতান্ত্রিক দেশ সবচেয়ে বেশি নিরাপদ থাকে নির্বাচিত প্রতিনিধিদের হাতে। হাসিনাকে ভয় করিবেন, তুই তো কোন উপজেলার ছাড়। তার এইসব কথা শুনলেই বোঝা যায় যে সে কত বড় ক্ষমতার পাগল আর একটা বিএনপির দালাল। বিএনপি এখন থেকেই সারা দেশে অত্যাচার, জুলুম, দখলদারি আর চাঁদাবাদী সহ সকল প্রকার কুকর্ম শুরু করে দিয়েছে। তা সে উপরমহল থেকে হোক অথবা ছোট ছোট কর্মীদের ঢালা। পরিবহন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটা জায়গায় বিএনপি নিজের চাঁদাবাজি শুরু করেছে। আর তা জানার জন্য আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন। আগে যেসব জায়গায় আওয়ামী লীগের পার্টি অফিস ছিল, এখন সেসব জায়গায় বিএনপির পার্টি অফিস বা ক্লাবে পরিণত হয়েছে। আমি নিজে পার্সোনালি যে জায়গায় থাকি সেই এলাকায় আগে যেখানে আওয়ামী লীগের পার্টি অফিস ছিল, এখন সেই জায়গা বিএনপির দখলে। তার উপর দিয়ে নতুন জায়গা দখল করে বিএনপি নতুন পার্টি অফিস তৈরি করেছে। আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন, যদি বাড়ির বাইরে বের হয়ে বিএনপির কোনো পোস্টার না দেখেন তাহলে বুঝে নেবেন যে আপনি বাংলাদেশে নেই। এখন একটু এই ভিডিওটা দেখেন। জমি দখল নিয়ে আমাদের জমি দখল করতে আসছিল, আমাদের মার্কেট দখল করতে আসছিল, পার্টি অফিস করতে আসে। এবং শুরুতে এসে আমার বাবাকে এটা বলছে যে তোর জমিতে আমি পার্টি অফিস করবো। এই যে ওয়ার্ড বিএনপির সেক্রেটারি যে আমার বাবাকে জমি দখল করতে যায়, বাবা বাধা দেয়, তখন বাবাকে আর কি মারধর করে, ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরকম ঘটনা কোনো বিরল না, প্রতিদিন প্রতি ঘন্টায় বিএনপি এরকম কাজ করে যাচ্ছে। তাদের এইসব কাজ একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না। দ্রুত নির্বাচন দ্রুত করো, কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে। টেন্ডার না পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে পেটালেন যশোরের বিএনপি নেতা। অবশ্য এ কারণে পরে তাকে দল থেকে বহিষ্কারও করা হয়, কিন্তু এই বহিষ্কার কেমন তা আমরা সবাই জানি। কয়েকদিন আগে আওয়ামী লীগের এক নেতার থেকে বিএনপি নেতা 1 লাখ টাকার চাঁদা চায়, তাকে কোনো ক্ষতি না করে প্রোটেকশন দেওয়ার জন্য। আর বিএনপির এইসব কুকর্মের প্রতি না সরকার নজর দিচ্ছে আর না মিডিয়া বা আমাদের অ্যাক্টিভিস্টরা। বর্তমানের পরিস্থিতি দেখে বন্ধুরা একটা কথা বলতেই হয় যে নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। আমরা সবাই জানি 5 আগস্ট দেশের সরকার ভেঙে দেওয়া হয় আর দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার, মানে ইন্টারিম গভর্নমেন্ট। কিন্তু জানলে অবাক হবেন বন্ধুরা, নির্বাচন হওয়ার আগেই অক্টোবরের 1 তারিখে ইলেকশন কমিশন শাহাদাত হোসেনকে চট্টগ্রামের মেয়র ঘোষণা করে। আর এই শাহাদাত হলো বিএনপিরই এক নেতা। 2021 সালের নির্বাচনে ভুয়া রেজাল্ট নিয়ে সে সেই সময় একটা মামলা করেছিল, যার শুনানি হিসেবে 3 বছর পর 2024 সালের 1 অক্টোবর তাকে চট্টগ্রামের মেয়র ঘোষণা করা হয়। মানে বিএনপি ক্ষমতায় আসার আগেই দেশের কন্ট্রোল নিজের হাতে নেওয়া শুরু করে দিয়েছে আর সরকার তাদের সাহায্য করছে। হাসিনার সময় মানুষ নানাভাবে বিএনপিকে সাপোর্ট করত, কিন্তু এখন বিএনপি যা যা করছে তা দেখার পর পাবলিকের বিএনপির উপর থেকে ভরসা উঠে গেছে। এই আওয়ামী লীগ বিএনপির কারণে আমাদের দেশে কোনো স্বতন্ত্র প্রার্থী রাজনীতিতে সার্ভাইভ করতে পারে না। আর যদি সে কোনো দলে যোগ দেয় তাহলে তার কাছে জনগণের চেয়ে নিজের পার্টির স্বার্থ বড় হয়ে দাঁড়ায়। ভালো লোক যারা সত্যি জনগণের সেবা করতে চায় তারা রাজনীতিতে টিকতে পারে না, আর রাজনীতি পরিণত হয় ব্যবসায়, যেখানে মানুষ শুধু টাকা আর পাওয়ারের জন্য আসে। আর এতে জনগণের দোষই সবচেয়ে বেশি, কারণ তারা অতীত খুব সহজেই ভুলে যায়। তাই দুঃখের হলেও বলতে হয় বাঙালি একটা নিকৃষ্ট জাতি। আর রইল বিএনপির কথা, এবার যে তারাই ক্ষমতায় আসবে তা আগেই ডিক্লেয়ার হয়ে গেছে। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি আরেকটা নতুন স্বৈরাচারীর জন্য। অনেক অনেক ধন্যবাদ।